তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়াকে ন্যাটোর হুঁশিয়ারি, আসাদ বিরোধীদের ওপর হামলা বন্ধের আহ্বান। ফিলিস্তিনে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত আরও এক ফিলিস্তিনি, সংঘর্ষ নিয়ন্ত্রণে বিশেষ বাহিনী মোতায়েনের নির্দেশ নেতানিয়াহুর। কুন্দুজে আফগান বাহিনীর অনুরোধেই বিমান হামলা চালানো হয়, দাবি মার্কিন বাহিনীর। ঘটনার কারণ জানতে আলাদা তদন্ত কমিটি। এবং ইয়েমেনের এডেনে হোটেলে রকেট হামলায় 18 জন নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন প্রধানমন্ত্রী খালেদ বাহা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি পারমিতাহীন। সিরিয়ায় বিমান হামলা চালাতে গিয়ে তুরস্কের আকাশ সীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়াকে সতর্ক করেছে ন্যাটো। সেই সঙ্গে সিরিয়ায় রুশ বিমান হামলাকে অতিমাত্রায় বিপজ্জনক উল্লেখ করে বেসামরিক নাগরিক এবং আসাদ বিরোধী বিদ্রোহীদের ওপর এই হামলা বন্ধে রাশিয়ার প্রতি আহ্বানও জানায় 28 সদস্য রাষ্ট্রের এই জোট। রুশ বিমানে তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গত শনিবার প্রথমবারের মতো তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে একটি রুশ সামরিক বিমান। এ ঘটনায় তুরস্কের পক্ষ থেকে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হলে খারাপ আবহাওয়ার কারণে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঘটনাটি ঘটেছে বলে জানায় রাশিয়া। এ ঘটনার পর রোববার আবারও রাশিয়ার বিরুদ্ধে তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আনে আঙ্কারা। দ্বিতীয়বারের মতো তলব করা হয় রাশিয়ার রাষ্ট্রদূতকে, যদিও আঙ্কারার সবশেষ এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি মস্কো। মাত্র 2 দিনের ব্যবধানে তাই আবারও রাশিয়ার বিরুদ্ধে তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ওঠায় রাশিয়াকে সতর্ক করে দিয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো। সেই সঙ্গে সিরিয়ায় রুশ বিমান হামলাকে বিপজ্জনক উল্লেখ করে আসাদ বিরোধী বিদ্রোহী এবং সেখানকার বেসামরিক নাগরিকদের ওপর এই হামলা বন্ধে রাশিয়ার প্রতি আহ্বানও জানায় 28 সদস্য রাষ্ট্রের এই জোট। সিরিয়ায় বিমান হামলা চালাতে গিয়ে রুশ বিমানের তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। সেই সঙ্গে এ বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনা আরো জোরদার করা হবে বলেও এ সময় জানান তিনি। মাত্র 2 দিনের ব্যবধানে আবারও রুশ বিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। এই ঘটনায় তুরস্ক রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করলেও আমি মনে করি আকাশসীমা লঙ্ঘনকারী বিমান গুলি করে ভূপাতিত করার অধিকার তুরস্কের থাকা উচিত। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এদিন সিরিয়ার ইদলিব, হোমস এবং আলেপ্পো শহরে আইএস এর অবস্থান লক্ষ্য করে 15টি যুদ্ধ বিমানের সহায়তায় 10 দফা বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। হামলায় হোমস শহরে আইএস এর অন্তত 20টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়। এদিকে সিরিয়ায় রাশিয়ার সাম্প্রতিক হামলা বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে শিগগিরই রুশ সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল তেল আবিব সফরে যাবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার রুশ বিমান হামলা শুরুর পর সেখান থেকে প্রায় 3000 আইএস জঙ্গি জর্ডানে পালিয়ে গেছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা রিয়া। রাশিয়ার সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, রোববার দেইর এজ জরে রুশ বিমান হামলায় 1.5 শতাধিক আইএস জঙ্গি নিহত হয়। হোমস প্রদেশের পালমিরার কাছাকাছি বিমান হামলায় আরো 17 জঙ্গি মারা যায় বলে নিশ্চিত করে তারা। এসব হামলার পর সিরিয়া থেকে প্রাণ ভয়ে জঙ্গিরা পালাচ্ছে বলে দাবি রুশ বাহিনীর। এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্টে সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলা চালানোর বিষয়ে সমর্থন বাড়ছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। ইরাকের বাগদাদে পৃথক 3টি গাড়ি বোমা হামলায় অন্তত 57 জন নিহত হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার সবচেয়ে বড় হামলাটি বাগদাদের খালিস শহরে একটি ব্যস্ত বাজারের সামনে ঘটে। এতে 35 জনের মৃত্যু হয় বলে জানা গেছে। একই দিন দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে উত্তর বাগদাদের হুসাইনিয়া জেলায়, সেখানে নিহত হয় 12 জন। এরপর বাগদাদের তেল সমৃদ্ধ শহর বসরার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত আল জুবায়ের শহরে তৃতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলায় মারা যায় কমপক্ষে 10 জন। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও আইএস জঙ্গিদের হামলার সঙ্গে সোমবারের হামলাগুলোর সাদৃশ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইয়েমেনের এডেন শহরের একটি হোটেলের রকেট হামলায় 18 জন নিহত হয়েছে।
হামলার সময় হোটেলটিতে ইয়েমেনের প্রধানমন্ত্রী খালেদ বাহা ও সরকার দলীয় অনেক সদস্য উপস্থিত ছিলেন বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। তবে হামলায় প্রধানমন্ত্রী অক্ষত আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আল কাসার নামক ওই হোটেলে রকেট হামলার পরপরই হেলিকপ্টারে করে খালেদ বাহাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। হতাহতদের অধিকাংশই সৌদি জোটের সংযুক্ত আরব আমিরাতের সৈন্য, যারা হোটেলের নিরাপত্তায় নিয়োজিত ছিল। এদিকে এডেনের বিমানবন্দর খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে বিমানবন্দরের সংস্কার কাজ চলছে। গত জুলাইয়ে হাদি বাহিনী হাউথিদের কাছ থেকে নিয়ন্ত্রণে নেয়ার আগ পর্যন্ত বিমানবন্দরটি মূল যুদ্ধক্ষেত্র ছিল। ফিলিস্তিনের বেথেলহেমে ইসরায়েলি পুলিশের গুলিতে আবারও এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। পশ্চিম তীর, জেরুজালেম ও বেথেলহেমে আরও তীব্র হয়েছে বিক্ষোভ ও সংঘর্ষ কমাতে ও নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিতে ইসরায়েল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ইহুদিরা। ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে ফিলিস্তিনের ইহুদি অধ্যুষিত অঞ্চলগুলোতে বিশেষ বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সোমবার পশ্চিম তীরে নিহত যুবকের মরদেহ নিয়ে মিছিলে অংশ নেয় শত শত ফিলিস্তিনি। পুলিশের নিরাপত্তা বেষ্টনীর কাছাকাছি পৌঁছে তাদের গাড়ির দিকে পাথর নিক্ষেপ করে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। পুলিশ পাল্টা রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়লে রণক্ষেত্রে পরিণত হয় গোটা পশ্চিম তীর। পূর্ব জেরুজালেমেও টানা চতুর্থ দিনের মতো পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। জেরুজালেমের বেথলেহেমে সোমবার এক বিক্ষোভকারী কিশোর পুলিশের গুলিতে মারা যায় বলে নিশ্চিত করেছে গণমাধ্যম। এ নিয়ে গত 3 দিনে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। এ অবস্থায় সংঘর্ষ কমাতে ইসরায়েলি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জেরুজালেমে বসবাসরত ইহুদিরা। সোমবার ফিলিস্তিনি পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও ইসরায়েলিদের নিরাপত্তার দাবিতে পাল্টা বিক্ষোভ মিছিলে অংশ নেয় তারাও। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই এখানে। প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে, আমাদের লোকজন জখম হচ্ছে বা মারা যাচ্ছে। সরকার কিভাবে চুপ করে বসে আছে বুঝতে পারছি না। এর পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি অঞ্চলগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন। আল আকসাকে কেন্দ্র করে ফিলিস্তিনিরা সহিংসতা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। টেম্পল মাউন্ট ইহুদিদের ঐতিহ্যের স্মারক। সেখানে ফিলিস্তিনিদের কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড আমরা মেনে নেব না। আমি ইসরায়েলি বাহিনীর একটি বিশেষ দলকে পশ্চিম তীর ও জেরুজালেম পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছি। ইহুদিদের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে জেরুজালেমের ওল্ড সিটিতে টানা দ্বিতীয় দিনে জরুরি অবস্থা চলছে। এরই মধ্যে সেখানে দফায় দফায় চলছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ। গত রোববার সেখানে 2 ফিলিস্তিনি নিহত হওয়ার পর জরুরি অবস্থা জারি করে তেল আবিব। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন। সব শরণার্থীকে ইউরোপে আশ্রয় দেওয়া সম্ভব নয়, মন্তব্য ইইউ। অভিবাসী সমস্যার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে দায়ী করে ব্রাসেলসে কুর্দিদের বিক্ষোভ। ইরানের পরমাণু চুক্তির বাস্তবায়ন ঘটাতে পাশ্চাত্য ও তেহরান দুপক্ষকে সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠকে ইরান প্রশাসনকে সিরিয়ায় আইএস দমনে সামরিক অভিযানে জড়াতে নিরুৎসাহিত করেন মুন। তিনি মন্তব্য করেন, তেহরানের সামরিক হস্তক্ষেপের ফলে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে। সিরিয়া সহ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা শুরুর জন্য কাজ করতে তেহরানকে আহ্বান জানান মহাসচিব। আফগানিস্তানের কুন্দুজে একটি এনজিও পরিচালিত হাসপাতালে আফগান বাহিনীর অনুরোধেই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর পক্ষ থেকে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার কারণ জানতে 3টি ভিন্ন তদন্ত চলছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার আফগানিস্তানের কুন্দুজে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী চিকিৎসা সংস্থা মেডিসিন সান্স ফ্রন্টিয়ার MSF পরিচালিত এই হাসপাতালে বিমান হামলা চালানো হলে 22 জন নিহত হয়। মার্কিন ও আফগান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই হাসপাতালে কয়েকজন তালেবান জঙ্গি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতেই হামলা চালানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কুন্দুজে অভিযানে থাকা আফগান বাহিনীর সঙ্গে সমন্বয় করেই এ হামলা চালানো হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন ক্যাম্পবেল জানান, বিতর্কের অবসানে এ ঘটনার স্বচ্ছ ও বিস্তারিত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। শত্রুপক্ষ হামলা চালাচ্ছে বলে আফগান বাহিনীর কাছ থেকে সাহায্য চাওয়ার পরই আমরা বিমান হামলা চালাই। তবে দুর্ঘটনাক্রমে বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ঘটনাকে গভীর ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র তদন্ত চলছে বলে জানান। এই ঘটনায় গভীর সমবেদনা জানাচ্ছি হতাহতদের প্রতি। কেন এমন ঘটনা ঘটলো তা জানতে ন্যাটো, মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনীর পক্ষ থেকে আলাদাভাবে 3টি তদন্ত শুরু করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই তদন্তের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নয় হামলার শিকার হওয়া হাসপাতালের কর্তৃপক্ষ। তারা এর আন্তর্জাতিক ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। এই ভয়াবহ হামলার জন্য আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকা উচিত নয়। যা ঘটে গেল তার জন্য স্বচ্ছ ও স্বাধীন তদন্ত জরুরি। এ ঘটনার জন্য দায়ী মার্কিন বাহিনী এখন আফগান বাহিনীর ওপর দায় চাপিয়ে দিতে চাইছে। এদিকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় পদপ্রার্থী হিলারি ক্লিন্টন বলেছেন, আফগান সরকারের একার পক্ষে তালেবান জঙ্গিদের মোকাবেলা করা সম্ভব নয়। তাই যুক্তরাষ্ট্রের উচিত দেশটিতে সামরিক সহায়তা অব্যাহত রাখা। আফগান সেনাবাহিনীর সহায়তার জন্য সেখানে এখন 10,000 মার্কিন সেনা রয়েছে। 2016 সালের শেষ নাগাদ এই সংখ্যা 1,000-এ নামিয়ে আনার কথা রয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বিশ্বের সব শরণার্থীকে ইউরোপে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা। অভিবাসী সমস্যা সমাধানে ভিন্ন উপায় খুঁজে বের করার পাশাপাশি আবারও সীমান্ত রক্ষায় জোর দিলেন তারা। এদিকে সিরীয় শরণার্থী সমস্যার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দায়ী বলে অভিযোগ করে বিক্ষোভ করেছে বেলজিয়াম প্রবাসী কুর্দিরা। সোমবার রাজধানী ব্রাসেলসের পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে প্রবাসী কুর্দিরা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বেলজিয়াম সফরের প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়। সিরিয়ার বর্তমান সংকটের জন্য তুরস্ককে দায়ী করে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এরদোয়ান একটা যুদ্ধাপরাধী, যে অপকর্ম সে করেছে তার জন্য আমরা তাকে সম্মান জানাতে পারছি না। কুর্দিদের প্রতিবাদ সত্ত্বেও তুর্কি প্রেসিডেন্টের সাথে দেখা করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জকলদ জাঙ্কার। আরো বেশি সংখ্যায় সিরীয় ও ইরাকিদের তুরস্কে আশ্রয় দেওয়ার জন্য এরদোয়ানের প্রতি আহ্বান জানান তিনি। তুরস্ক, জর্ডান ও লেবাননে আশ্রয় নেয়া সিরীয় ও ইরাকি শরণার্থীদের জন্য ইইউ গত মাসে যে 110 কোটি মার্কিন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তা থেকে একটি অংশ তুরস্ককে দেওয়ার ব্যাপারেও জাঙ্কার এরদোয়ানের সাথে আলাপ করেন। এদিকে সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্বের সকল অভিবাসীকে ইউরোপে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা। অভিবাসী সমস্যা সমাধানে ভিন্ন উপায় খুঁজে বের করার আহ্বান জানান তারা। ইউরোপে শরণার্থীর ছদ্মবেশে সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে নাম নিবন্ধনের সময় তাদের আঙুলের ছাপ নেওয়ার প্রয়োজন বলে মত দেন। কারা প্রকৃত শরণার্থী আর কারা ভাগ্যান্বেষণে আসা অবৈধ অভিবাসী তাদের আলাদা করে চিহ্নিত করার উপরও জোর দেন তিনি। দ্রুতই শরণার্থী সমস্যা সমাধান করা না হলে পুরো ইউরোপীয় ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার উপর হুমকির সৃষ্টি হবে। এই সমস্যা সমাধানে শরণার্থী ও অভিবাসীদের আলাদা করে তাদের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় নিবন্ধন করা খুবই জরুরি। শরণার্থী সমস্যা মোকাবেলার জন্য অর্থ সংস্থানের বিষয়ে সোমবার লুক্সেমবার্গের বৈঠকে বসেন ইইউ দেশগুলোর অর্থমন্ত্রীরা। বৈঠকে জোটের তুলনামূলক কম উন্নত দেশগুলোকে তাদের বাজেট ঘাটতির পরিমাণের ভিত্তিতে ইইউ তহবিল থেকে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থার হিসাব অনুযায়ী 2015 সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় 4.5 লাখ শরণার্থী ও অভিবাসী ইউরোপে পৌঁছেছে, যা 2014 সালে আসা শরণার্থীর সংখ্যার দ্বিগুণ। শিরিন আক্তার, সময় সংবাদ। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলের কাছে 6টি নৌযান থেকে কমপক্ষে 1800 অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির উপকূল রক্ষীরা। ইতালির 3টি, ব্রিটেন ও আয়ারল্যান্ডের 1টি করে জাহাজ এই উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে ইতালি। উদ্ধারকৃতদের এরই মধ্যে উপকূলবর্তী বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য মতে এবছর 5 লাখেরও বেশি অভিবাসন প্রার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে।
ভারতকে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য স্থান হিসেবে তৈরি করতে বিজেপি সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরুতে ভারতের শীর্ষ তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন তিনি। মঙ্গলবার এই সম্মেলনে যোগ দেন 3 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে থাকা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জার্মান প্রযুক্তি আর ভারতীয় সফটওয়্যারের সমন্বয়ে নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারত আন্দোলন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন জার্মান চ্যান্সেলর। পরে দুই নেতা বেঙ্গালুরুর একটি কারখানা পরিদর্শন করেন। অ্যাঙ্গেলা মার্কেলের এই সফরে দুদেশের মধ্যে প্রায় $22 লাখ 18টি চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম। গত বছর দুদেশের মধ্যে প্রায় $18 লাখ বেশ কিছু বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। টানা 5 বছরের চেষ্টার পর অবশেষে বহুল আলোচিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং প্যাসিফিক অঞ্চলের আরও 11টি দেশ। এই চুক্তির বাস্তবায়ন হলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আন্তঃবাণিজ্যিক সব বাধা দূর হওয়ার পাশাপাশি সহজ হবে তথ্য প্রযুক্তির নিরবচ্ছিন্ন প্রবাহ। তবে চুক্তিটির বাস্তবায়নের প্রয়োজন মার্কিন কংগ্রেস এবং বাকি সদস্য দেশগুলোর নীতিগত অনুমোদন। যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চিলি, ব্রুনেই, মেক্সিকো, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পেরু এবং ভিয়েতনাম। বিশ্ব অর্থনীতির 40% নির্ভর করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশগুলোর উপর। বাণিজ্যিক বন্ধন জোরদার করতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় 5 দিনের বৈঠকের পর অবশেষে ট্রান্স প্যাসিফিক চুক্তি স্বাক্ষর হয় দেশগুলোর মধ্যে। বলা হচ্ছে কয়েকশো কোটি ডলারের এই চুক্তিটি একবিংশ শতাব্দীর ভবিষ্যৎ পাল্টে দেবে। তবে এই চুক্তির বাস্তবায়নে প্রয়োজন মার্কিন কংগ্রেসের নীতিগত অনুমোদন। তারপরও এত বছরের অপেক্ষার পর চুক্তিটি স্বাক্ষর হওয়ার সাথে সাথেই বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন আলোচনায় যোগ দেওয়া প্রতিনিধিরা। ঐতিহাসিক এই চুক্তির মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করব, পাশাপাশি চেষ্টা করব এই অঞ্চলে শ্রমিকদের মজুরি বাড়াতে, নতুন কিছু আবিষ্কার করতে, উৎপাদন ও প্রতিযোগিতা বাড়াতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যেতে। এছাড়াও দারিদ্র্য বিমোচন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা বজায় রাখা এবং পরিবেশ দূষণ রোধে একযোগে কাজ করব আমরা। দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বাড়ানোই মূলত এই চুক্তির উদ্দেশ্য। চুক্তির মধ্য দিয়ে এ অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে রফতানির জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ফার্মাসিউটিক্যালস পণ্য, মাংস, কৃষি ও দুগ্ধজাত পণ্য, গাড়ির যন্ত্রাংশ সহ অনেক ধরনের পণ্য। এছাড়া বাড়বে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলো চাইলে তারাও এই চুক্তির আওতায় আসতে পারবে বলেও জানানো হয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সব দেশের জন্য আমরা দরজা খোলা রেখেছি। চীন এই চুক্তির আওতায় আসতে চাইলে স্বাগত জানানো হবে। চীন এরই মধ্যে আসিয়ানের সাথে যুক্ত হয়েছে। এছাড়া বিভিন্ন চুক্তির মাধ্যমে চীন এই অঞ্চলের আরো 15টি দেশের সাথে যুক্ত। চুক্তির বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে জাপানের 2 ট্রিলিয়ন ইয়েন মূল্যের 80% গাড়ির যন্ত্রাংশ। তবে মার্কিন কূটনৈতিকরা আশঙ্কা করছেন এই চুক্তির মধ্য দিয়ে বাকি দেশগুলো পণ্য রফতানির ক্ষেত্রে লাভবান হলেও চুক্তিটির কারণে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। উঁচু 2 পর্বতের মাঝখানে গভীর গিরিখাত আর তার উপর পানির মতো স্বচ্ছ কাচের ঝুলন্ত সেতু। কল্পনায় সুন্দর হলেও কাচের মিশ্রণে তৈরি সেতুটি রীতিমতো ভীতিকর। চীনা প্রকৌশলীদের নির্মিত এই সেতুর খবর থাকছে সংবাদের শেষ অংশে। আর্থিক সংকট আর ঋণে বিপর্যস্ত হওয়ার কারণে উত্তর পূর্ব লন্ডনের রেডকার প্লান্ট বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের স্টিল উৎপাদন প্রতিষ্ঠান সাহাভিডিয়া স্টিল ইন্ডাস্ট্রিজ SSI। ব্রিটেনের স্টিল সেক্টরের মন্দা প্রতিষ্ঠানের ওপর পড়ার পর সম্প্রতি ঋণগ্রস্ত হয়ে পড়েছে SSI UK। এ কারণে 1700 কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। মূলত চীনা স্টিলের চাহিদা বেশি থাকায় ব্রিটেনে উৎপাদিত স্টিলের বিক্রি কমে গেছে। এছাড়া স্টিলের কাঁচামালের দাম ও জ্বালানি খরচ বেশি হওয়ায় এবং কার্বন নিঃসরণ বেশি হয় এমন কোম্পানিগুলোর ওপর কর আরোপ করায় ঋণগ্রস্ত হতে হতে বর্তমানে SSI এর মোট ঋণের পরিমাণ $140 কোটি। 2011 সালে টাটা স্টিল কোম্পানির কাছ থেকে ব্রিটেনের রেডকার প্ল্যান্টটি কিনে নেয় SSI।
ডলারের মূল্যমানের পরিবর্তন যে কোনো দেশের শ্রমবাজারে প্রভাব ফেলবে বলে মনে করছে বিশ্বের বৃহত্তম মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ ইনক। সেপ্টেম্বরে শ্রমবাজারে উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার পর কমে যায় ডলারের মান। এর সুবিধা ইউরো, ইউয়ান এবং ইয়েন ব্যবহারকারী দেশগুলো পেলেও নেতিবাচক প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতির ওপর। চলতি বছরের শুরু থেকেই দেশটিতে কর্মসংস্থান সৃষ্টির হার বেশ ইতিবাচক, কিন্তু এবছর সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে 1,42,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে 63,000 কম। এছাড়া এ সংখ্যা গেল 38 বছরের মধ্যে সর্বনিম্ন। দেশটির বেকারত্ব হার এখনও স্থির রয়েছে 5.1%। এই পরিসংখ্যান প্রকাশের পরপরই নেতিবাচক প্রতিফলন দেখা গেছে দেশটির শেয়ার ও মুদ্রা বাজারে। পুঁজিবাজারের সূচকের দরপতনের পাশাপাশি কমেছে ডলারের মান। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী সম্প্রতি ইয়েনের বিপরীতে 0.2 এবং ইউয়ানের বিপরীতে 0.6% পর্যন্ত কমেছে ডলারের মান। এ কারণে মানি এক্সচেঞ্জ কোম্পানি সিটি গ্রুপ ইনক বলছে, শ্রমবাজারের অস্থিরতা স্থিতিশীলতার ওপর মুদ্রার বাজার অনেকাংশে নির্ভরশীল। বিশ্ব অর্থনৈতিক অস্থিরতার জন্য ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়ে রাখলেও এর ইতিবাচক প্রভাব পড়ছে চীনা ইউয়ান, ইউরোজোনের ইউরো, সুইস ফ্রাঙ্ক এবং ব্রিটিশ পাউন্ডের ওপর। কিন্তু সিটি গ্রুপ বলছে, দেশের মুদ্রার মান স্থিতিশীল রাখতে এবং মূল্য সংকোচন ঝুঁকি এড়াতে এখন আর ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে না ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক কিংবা ব্যাংক অফ জাপান। তবে চীনের অর্থনীতির ধীরগতি বেশ নেতিবাচক প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর। এ কারণে 2016তেও সুদের হার বাড়বে কিনা সে বিষয়েও শঙ্কা থেকে যাচ্ছে। আর তাই মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাজ করছে বিশ্লেষকদের মধ্যে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ব্রিটেনের অবকাঠামো খাত উন্নয়নে কয়েকটি বড় প্রকল্পের বাস্তবায়নে 500 কোটি পাউন্ড ব্যয়ের ঘোষণা দিয়েছে ব্রিটিশ চ্যান্সেলর জর্জ অসবর্ন। এর বেশিরভাগ অর্থই ব্রিটেনের জ্বালানি এবং যোগাযোগ খাতে ব্যয় হবে। পাশাপাশি লর্ডস ব্যাংকে থাকা সরকারি 200 পাউন্ডের মূল্যের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে অসবর্ন। ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই শেয়ার পাবে 5% ছাড়ে। বর্তমানে যুক্তরাজ্যের বড় প্রকল্পগুলোর মধ্যে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে ক্রস রেল লাইন নির্মাণ, বড় বড় পাওয়ার স্টেশনগুলোর উন্নয়ন সহ বড় কিছু অবকাঠামো প্রকল্পের উন্নয়ন উল্লেখযোগ্য। তবে দেশটির ব্যবসায়ী সংগঠন সিবিআই বলছে, স্থিতিশীল উন্নয়ন আর উৎপাদনের জন্য অবকাঠামো খাতের উন্নয়ন যুক্তরাজ্যে বেশ কষ্টসাধ্য। কিউবার রাজধানী হাভানায় সংযুক্ত আরব আমিরাতের নতুন দূতাবাস উদ্বোধন করা হয়েছে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ উপস্থিত ছিলেন। এ সময় দূতাবাস চত্বরে ফলক উন্মোচন এবং দুদেশের পতাকা উত্তোলন করা হয়। কিউবার পররাষ্ট্রমন্ত্রী আরবের স্বাধীনতা অর্জনে কিউবার সহযোগিতার কথা স্মরণ করে হাভানার প্রতিও আরব দেশগুলোর সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতে হাভানা ও আবুধাবির দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ। দেশে ফিরতে দেওয়ার বিনিময়ে কারাভোগ করতে রাজি আছেন বলে বিবিসিকে জানিয়েছেন সাবেক এনএসএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। বিবিসির বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এই কথা জানিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে ফিরতে দেওয়ার বিনিময়ে স্নোডেন স্বেচ্ছায় জেলে যেতে ইচ্ছুক বলে জানিয়েছেন। এমনকি তিনি মার্কিন সরকারকে বেশ কয়েকবার এই প্রস্তাব দিয়েছেন বলেও বিবিসিকে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। কিন্তু মার্কিন সরকারের পক্ষ থেকে প্রতিউত্তরে এখনো কোনো কিছু জানানো হয়নি। জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন নজরদারির খবর ফাঁস করে দেয়ায় যুক্তরাষ্ট্র সরকারের রোষানলে পড়েন স্নোডেন। চাকরিচ্যুত হওয়ায় এয়ার ফ্রান্সের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছে কয়েক হাজার কর্মী। এর আগে প্রায় 2900 কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় কোম্পানিটি। এয়ার ফ্রান্সের প্রধান নির্বাহী জানিয়েছেন 2020 পারফর্ম পরিকল্পনা অনুযায়ী তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে। কোম্পানির এই ঘোষণার পরপরই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় কর্মীরা। পরিকল্পনা অনুযায়ী প্রায় 1700 তৃতীয় শ্রেণীর কর্মী, 900 কেবিন ক্রু এবং 300 পাইলটকে ছাঁটাই করা হবে। এভাবে কোম্পানির প্রায় 10% খরচ কমিয়ে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ায় 3 দিন আগে নিখোঁজ হওয়া বিমানের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার ইন্দোনেশিয়ার লু জেলার পাহাড়ি এলাকার জঙ্গলে DH-6 নামের বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে 3 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার পর 38 সদস্যের একটি পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছেন। গত শুক্রবার মাসাম্বা বিমানবন্দর থেকে মাকাসসার যাওয়ার পথে 10 জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় এই বিমানটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বোস্টনের দিকে যাত্রার সময় পাইলট মারা যাওয়ায় জরুরি অবতরণ করেছে একটি বিমান। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 550 বিমানটি সোমবার মধ্যরাতে ফোনিক্স থেকে রওনা হয়। হঠাৎ করে পাইলটের মৃত্যু হলে সোমবার সকালে সেটি জরুরি অবতরণ করতে বাধ্য হন বিমানটির কো-পাইলট। তিনি নিরাপদে বিমানটিকে নিউ ইয়র্কের সিরাকিউজে অবতরণ করেন বলে জানায় গণমাধ্যম। বিমানটিতে 148 জন যাত্রী ছিল বলে জানা যায়, তবে পাইলটের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্সের জরুরি বিভাগ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শারীরিকভাবে অসুস্থ, অক্ষম ও যন্ত্রণাকাতর ব্যক্তিদের স্বেচ্ছায় মৃত্যুবরণের বিষয়টিকে আইনগতভাবে বৈধতা দিয়েছে দেশটির সরকার। সোমবার এ বিষয়ে প্রস্তাবিত বিতর্কিত ওই বিলের অনুমোদন দেন রাজ্যের গভর্নর জেরি ব্রাউন। ফলে এখন থেকে চিকিৎসকের ঘোষণা অনুযায়ী জটিল রোগে আক্রান্ত কোনো রোগীর আয়ু যদি 6 মাস বা এর কম হয়ে থাকে, তবে চিকিৎসা সহায়তায় জীবন নাশকারী ওষুধ সেবনের মাধ্যমে স্বেচ্ছায় ওই ব্যক্তির মৃত্যুবরণ করতে পারবেন। এর আগে যুক্তরাষ্ট্রের আরও 4টি রাজ্যে মৃত্যু পথযাত্রী রোগীদের ক্ষেত্রে স্বেচ্ছায় মৃত্যুবরণের বৈধতা দেওয়া হয়। দেশটির আরও 24টি অঙ্গরাজ্যেও এই বিষয়ে বৈধতা দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেক্সিকোর কলিমা আগ্নেয়গিরি থেকে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। সোমবার সকাল 7টার দিকে আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও গ্যাস উদ্গীরণ শুরু হয় বলে জানান স্থানীয়রা। ধোঁয়ার সাথে প্রচুর পরিমাণ ছাইও উদ্গীরণ হতে দেখা যায়। এ সময় আকাশের প্রায় 1500 মিটার উঁচু পর্যন্ত এবং আশেপাশের প্রায় 100 মিটার এলাকা পর্যন্ত ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ে। আশেপাশের গ্রামগুলো ঢেকে যায় পুরো ছাইয়ের আস্তরণে। কলিমা আগ্নেয়গিরি থেকে প্রায় 2 মাস ধরে কয়েকদিন পর পর নিয়মিত গ্যাস ও ছাই উদ্গীরণ হয়ে আসছে। এই প্রথম কাঁচ ব্যবহার করে একটি ঝুলন্ত সেতু তৈরি করেছে চীন। হুনান প্রদেশের ইকো পার্কে নির্মিত এই সেতুটি সম্প্রতি খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। এর নাম দেওয়া হয়েছে সাহসী মানুষের সেতু। উচ্চতা ভীতি আছে এমন মানুষেরা বেশ বিপাকেই পড়বেন এই সেতু পার হতে গিয়ে। প্রাথমিক নকশায় এই ব্রিজটিতে কাঠের পাটাতন ব্যবহার করার কথা থাকলেও তার পরিবর্তে স্বচ্ছ টেম্পার্ড গ্লাস ব্যবহারের সিদ্ধান্ত নেন প্রকৌশলীরা। চীনের হুনান প্রদেশের পিং ইং কাউন্টির সিনিউজাই জাতীয় ইকো পার্কে নির্মাণ করা হয় 984 ফুট দীর্ঘ এই সেতুটি। স্থানীয় দুটি পাহাড়ের মধ্যে সংযোগকারী এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে সমতল থেকে 591 ফুট উপরে। বিশেষ ধরনের জুতা পায়ে দিয়ে এই ব্রিজে উঠতে হয় দর্শনার্থীদের। তবে উচ্চতা ভীতি থাকুক আর না থাকুক, প্রতিদিনই দলে দলে বহু পর্যটক এসে ভিড় করছেন এই সেতুটি দেখতে। নিচের দিকে তাকিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করছি। যে কোনো মূল্যে উচ্চতা ভীতি কাটিয়ে উঠতে হবে আমাকে। নিচের দিকে তাকিয়ে ভয় পেয়ে আর চোখ খুলতেই চাইছে না আমাদের এই বন্ধুটি, তাই ওকে ধরে সেতু পার করছি। সাধারণের চেয়ে 25 গুণ শক্ত প্রায় 1 ইঞ্চি পুরু কাজ ব্যবহার করা হয়েছে এই ব্রিজটি নির্মাণে। সাহসী মানুষের সেতু নামে পরিচিত চীনের এই ব্রিজটি এ যাবৎকালে নির্মিত সবচেয়ে দীর্ঘ গ্লাস সাসপেনশন ব্রিজ। আদনান আহমেদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুরস্কের আকাশ সীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়াকে ন্যাটোর হুঁশিয়ারি, আসাদ বিরোধীদের ওপর হামলা বন্ধের আহ্বান। বেথেলহেমে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত আরও এক ফিলিস্তিনি। সংঘর্ষ নিয়ন্ত্রণে বিশেষ বাহিনী মোতায়েনের নির্দেশ নেতানিয়াহুর। কুন্দুজে আফগান বাহিনীর অনুরোধেই বিমান হামলা চালানো হয়, দাবি মার্কিন বাহিনীর। ঘটনার কারণ জানতে আলাদা তদন্ত কমিটি। এবং ইয়েমেনের এডেনে হোটেলে রকেট হামলায় 18 জন নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন প্রধানমন্ত্রী খালেদ বাহা।
দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।